আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৃত্যুর সাথে করোনা শনাক্ত বাড়ছে, সংক্রমিত 163 ইউপি নির্বাচন স্থগিত, টিকার অবাস্তব আশ্বাস বিভিন্ন দেশে। ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায় আহ্বান প্রধানমন্ত্রী, 50টি মডেল মসজিদ উদ্বোধন। অদৃশ্য শত্রু করোনা, দৃশ্যমান বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের এক একজন, ফ্যাসিবাদের এক একটি দোকান, বলেছেন মির্জা ফখরুল। নতুন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ, জেনারেল পদোন্নতি সহ 3 বছরের দায়িত্ব নেবেন 24 জুন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে, বাড়তির দিকে শনাক্তের হারও। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত 24 ঘন্টায় 40 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 40 জনের মাঝে 31 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 12,989 জনে। শনাক্ত হয়েছে আরও 2,576 জন। মোট শনাক্ত 8,20,395 জন। নতুন করে সুস্থ হয়েছেন 2,061 জন। মোট সুস্থ হলেন 7,59,630 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 13.25, সুস্থ 92.59 ও মৃত্যুর হার 1.58%। করোনা সংক্রমণ রোধে সীমান্ত জেলা সাতক্ষীরার লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। রাজশাহী শহরে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার বিকেল 5টা থেকে 7 দিনের জন্য। এছাড়া লকডাউন চলছে নাটোরের 2 পৌরসভা ও নোয়াখালীর 6 ইউনিয়নে। সংক্রমণ না কমায় সীমান্ত জেলা সাতক্ষীরায় চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার রাতে। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নাটোর সদর ও সিংড়া উপজেলায় লকডাউন কার্যকর করতে কঠোর পদক্ষেপ নেওয়া হলেও সেভাবে মানছেন না মানুষজন। নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নেও চলছে লকডাউন। এদিকে সীমান্তের আরেক জেলা যশোরে করোনার প্রকোপ ঠেকাতে বুধবার মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে কঠোর বিধিনিষেধ। যশোর শহর ও নওপাড়া পৌরসভায় আগামী 7 দিনই বিধিনিষেধ বহাল থাকবে। শহরের বিভিন্ন প্রবেশ মুখে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছে জয়পুরহাটেও। করোনার উচ্চ সংক্রমিত এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্তের ফলে খুলনা বিভাগের সবগুলো সহ 163টি ইউনিয়ন পরিষদের ভোট আপাতত হচ্ছে না। খুলনা বিভাগ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার ইউপি ভোট স্থগিত করা হয়েছে। তবে অন্য ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন 21 জুন অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 14 জুলাই অনুষ্ঠেয় সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 28 জুলাই। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, মাঠ প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মতামতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IEEDCR যে রিপোর্টটি পাঠিয়েছেন, এই রিপোর্টে যেই জেলাগুলোকে উচ্চ আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে, ওই জেলাগুলোতে যতগুলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে। পৌরসভা হলো 9টি, ইউনিয়ন হলো 163টি স্থগিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক দেশই টিকা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা হাতে পাচ্ছে না বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদানের হাতে বাংলাদেশ ওষুধ সমিতির দেয়া চিকিৎসা সামগ্রী তুলে দিয়ে কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কম হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে দেরি হচ্ছে। তিনি বলেন, দ্রুতই দেশে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আশাবাদী সরকার। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফিলিস্তিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে বাংলাদেশ। সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পাশে পাওয়ায় কৃতজ্ঞতা জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। মিস্টার মহিবুজ্জামান মেম্বার, শুনলাম যে তারা আমেরিকানরা বাংলাদেশকে তাদের রাডার স্কেলে রাখেন। কারণ হচ্ছে বাংলাদেশে মৃত্যুর পরিমাণ খুব কম। ওদের বক্তব্য হলো যে তোমাদের লোকসংখ্যা বা আমেরিকার লোকসংখ্যার অর্ধেক,
আর আমেরিকাতে 6 লক্ষের বেশি লোক মারা গেছে, আর তোমাদের তো তখন ওই যে 10,000, 12,000, 11,000 মানুষই নাই। 11,000 ইজ নট ইন দ্য রাডার্স, তো যাই হোক, এখন আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কবেক্সের আন্ডারও দিবেন তারা। সো উই আর হোপফুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও খুন খারাপিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শান্তির ধর্ম ইসলাম। দেশে দেশে ইসলামের পবিত্রতা ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই ধর্মের নামে যেন দেশের কোনো মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদে জড়িত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সারা দেশে 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত 50টি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী নির্মাণাধীন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর পর দ্বিতীয় বৃহত্তম প্রকল্প। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার খুলনা, রংপুর, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ শেষ হওয়া প্রথম 50টি মডেল মসজিদ গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সঠিকভাবে ইসলামী চেতনার বিকাশে এই মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম মানুষকে সব অধিকার দিয়ে গেছে, আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। মানুষের অকল্যাণ করে, একটা মানুষ হত্যা করে, একটা পরিবারকে ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা, যেখান থেকে আমাদের দেশের মানুষকে দূরে সরাতে হবে। প্রায় 8,722 কোটি টাকা ব্যয়ে সবগুলো মসজিদ নির্মাণ 2023 সালে শেষ হলে প্রায় 5.5 লাখ মুসল্লি সেখানে নামাজ আদায়ের সুযোগ পাবেন। পাশাপাশি এগুলোতে লাইব্রেরি, সেমিনার কক্ষ, হেফজোখানা ও মরদেহ গোসল সহ নানা ব্যবস্থা থাকবে। প্রতি বছর এই কেন্দ্রগুলো থেকে 14,000 হাফেজ বের হওয়ার পাশাপাশি 2.25 লাখ মানুষ ইসলামী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন, যা ইসলামের সঠিক মূল্যবোধ বিকাশে ভূমিকা এবং সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। এই মসজিদের মাধ্যমে আমাদের ইসলাম সংস্কৃতি, ইসলামের ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, দ্বীনি দাওয়াতি কার্যক্রম, সেগুলি যাতে সঠিকভাবে প্রসার করা যায়, সৃষ্টি করা যায়, এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী প্রতি সহিংসতা রোধ, সরকার এগুলি থেকে যেন মানুষ দূরে থাকে, বরং মানুষের মাঝে যে একটা সত্যিকার আমাদের ইসলাম ধর্মের যে মূল প্রতিপাদ্য যে কথা, সেটা যেন মানুষ সঠিকভাবে শিখতে পারে, জানতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ খাঁটি মুসলমান। তিনি বলেছিলেন, আমি একটু কোট করি, আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, মাদক নির্মূলেও ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধন করা মসজিদগুলোর মুসল্লিদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এই প্রকল্পটি বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যেও সর্ববৃহৎ মসজিদ প্রকল্প। আজ এই প্রকল্পের প্রথম 50টি মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশে ইসলামী মূল্যবোধের যেমনি প্রচার ও প্রসার ঘটবে, একইভাবে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হবে বলেও আশা করা হচ্ছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, খুলনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। ব্যবসা বাণিজ্য, শিল্পের সম্প্রসারণ হচ্ছে। তৃণমূলের মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে উৎপাদিত পণ্যের বাজার বাড়বে না। দেশের শিল্প কারখানায় উৎপাদিত পণ্য দেশের মানুষই যাতে কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রীর হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহায়তা তহবিলে আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোক্তারা এই তহবিলে আর্থিক অনুদান দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাউকাউসার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বিজয়ী দেশ হিসেবেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, যেখানে কেউ গৃহহীন থাকবে না।
দেশের অদৃশ্য শত্রু করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার পতনের হুমকি দিতে দিতে বিএনপি ছোট হয়ে এসেছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন পালনকারী দল বিএনপি। জন আতঙ্কে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য তার। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান শত্রু দুটি। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা, আর দৃশ্যমান শত্রু বিএনপি। দৃশ্যমান শত্রু বিএনপি রাজনীতি, অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, হতাশা থেকে খেই হারিয়ে ফেলেছেন বিএনপি নেতারা। তারা তো তাদের রাজনীতি নিয়ে প্রচণ্ড হতাশ। সে হতাশা থেকে এখন কখন কি বলে বসছে খেই হারিয়ে ফেলেছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা থেকে সরাবেন, এরকম হুমকির মধ্যে তো 12 বছর ধরে আছি। কিন্তু এই 12 বছর ধরে হুমকি দিতে দিতে দেখা যাচ্ছে যারা হুমকি দিচ্ছে তারা ছোট হয়ে আসছে, তাদের আঙিনাটা ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। এটি হচ্ছে তাদের জন্য দুঃখজনক। এর আগে অভিনয় ও মডেল শিল্পীরা সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে। এ সময় দেশের সাংস্কৃতিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান হাসান মাহমুদ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের কারণেই বাকশাল থেকে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। সরকারের এক একজন ফ্যাসিবাদের এক একটা দোকান বলে মন্তব্য করেন তিনি। দ্রুত নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বিরোধী নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ সিনিয়র নেতারা সরকারের বিরুদ্ধে দুর্নীতি দুঃশাসনের অভিযোগ আনেন। আজকে জনগণ অত্যন্ত কষ্টে রয়েছে, করোনা মহামারীতে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের সেই দিকে কোনো খেয়াল নাই, লিখে দেওয়া বক্তব্য করবেন, আর সেই বক্তব্য আমরা জিয়ার সৈনিকেরা ভয় পেয়ে যাব, সেটি যদি আপনারা মনে করেন ভুল ধারণা নিয়ে আপনারা বসবাস করছেন। আমার মনে হয় কথায় কাজ হবে না, জিয়ার কথাই চলতে হবে, কথা কম কাজ বেশি। এখন মনে হয় কথা বলাচ্ছে বেশি জরুরি, সরকারকে পতন কীভাবে করা হবে সেই পতনের ডাক দেন, সেই আন্দোলনের ডাক দেন। আমরা যদি অতীতে কোনো ইতিহাস আমরা থাকি, আগামী ইতিহাসও আমরা থাকবো, আর কি ইতিহাস সৃষ্টি করবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী সরকারকে সরাতে হলে জনগণকে রাস্তায় নামতে হবে। করোনায় যেখানে মানুষের বাঁচা মরার প্রশ্ন, সেখানেও ক্ষমতাসীনরা চুরি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বহুদলীয় গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আপনারা তো 75 সালে আপনাদের নেতা আপনারা বাকশাল করে নিজেদেরকে আপনার নাই ঘোষণা করে দিয়েছেন যে আমরা নাই, বাকশাল আওয়ামী লীগ নাই। পরে যখন জিয়াউর রহমান সাহেব আপনাদেরকে সুযোগ দিল, আপনারা নিবন্ধন করেছেন, নিবন্ধন করে বাংলাদেশে আওয়ামী নিয়ে এসছেন ওই বহুদলীয় গণতন্ত্রে, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে। তামাশা। আর আপনারা সত্যি কথা বলতে কিন্তু মনে করবেন না, আপনারা তো এক একটা এখন ফ্যাসিবাদের একদলীয় শাসন ব্যবস্থার একটা দোকান। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও জানান বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অবিলম্বে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন। এদিকে বগুড়া ও জয়পুরহাট জেলা বিএনপির অপর এক ভার্চুয়াল আলোচনায় ক্ষমতাসীনদের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই যে আন্দোলনের কথা বলা হইতেছে, এই করা হইতে আন্দোলন কি করিনি আমরা? আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি। আমরা প্রত্যেকটা বিএনপি এমন একটা কর্মী নেই যে কর্মীর 10টা-20টা মামলা নেই। সুতরাং অনেক কাজ অনেক সময় অনেক ভাবে করতে হয়। আমাদের এই ভার্চুয়াল মিটিংটা হলো একটাই, হলো যে আজকে এই আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে আমরা এই সুযোগটা নিয়ে
আমরা আলোচনা নিয়ে আমাদের জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে মানুষের দোরগোড়ায় পৌঁছা দেওয়ার জন্য এই আলোচনাগুলো করছি আমরা। বিনা অপরাধে দেশনেত্রীকে ৭৬ বছর বয়সে কারাগারে আবদ্ধ থাকতে হয় এবং অসুস্থ অবস্থাতেও চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ পান না। আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে এবং এই ঘটানোর যোগ্যতা আমাদের আছে। ইতিহাস বলে যে আমরাই পারি এবং আমরাই করি এই কাজটা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাজেটের বরাদ্দ বাস্তবায়নে যারা আছেন তাদের বরাদ্দ ক্রমান্বয়ে বাড়লেও বাস্তবায়নের হার ক্রমশ নিম্নমুখী। প্রবৃদ্ধির নতুন চালক খোঁজারও পরামর্শ তার। এদিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, করোনা মহামারীর কারণে জনপ্রশাসন ও প্রতিরক্ষা খাতে কমিয়ে সামাজিক নিরাপত্তা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। সচেতন নাগরিকদের দৃষ্টিতে কেমন হয়েছে বাজেট এ নিয়ে বৃহস্পতিবার এক আলোচনায় বলা হয়, বাজেটে বেশ কিছু ভালো দিক আছে, তবে অর্থমন্ত্রীর নেয়া ভালো সিদ্ধান্তের সুফল পাবে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা। বাজেট হচ্ছে সরকারের অর্থনৈতিক কৌশলগত দলিল, যা থেকে ধারণা পাওয়া যায় সরকার কোথায় কতটুকু গুরুত্ব দিচ্ছে। ছোটখাটো ব্যবসায়ীরা বসে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের প্রণোদনা কিংবা তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে কোনো এখানে সুস্পষ্ট রূপরেখা নাই। 20-21 অর্থ বছরে 2000 কোটি টাকা এসএমই খাতের জন্য বরাদ্দ রেখেছিল। আমরা এখন পর্যন্ত যা তথ্য জানি আমি, তাতে 1 টাকাও তারা ছাড় করেনি। যে যে খাতে সরকার যা যা টাকার ঘোষণা দিয়েছেন সেই টাকা ছাড় করা হয়েছে কিনা সেই জায়গাগুলো যদি টান দেওয়া যায়, তাহলে বরং বাজেট আসলে কি সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এই অর্থমন্ত্রী 10,000 কোটি টাকার মালিকের গ্রুপটা বাংলাদেশে খুব বেশি হলে 100 জন আছে, এবং এই শ্রেণীর স্বার্থ ডেফিনেটলি ওদের দুর্নীতি করার সুযোগ উনি রক্ষা করেছেন। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দরিদ্রের বেসরকারি পরিসংখ্যান সরকার মানতে নারাজ। প্রশ্ন রাখেন, সরকারের পরিসংখ্যান কোথায়? স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে জোর দেওয়ার পরামর্শ ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর। মন্ত্রী মহোদয় আমলাদেরকে খুব খাতির করেছেন। হাজার হোক, তারা তো বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখেছেন, তাদেরকে তো খুশি রাখতে হয়। স্থানীয় সরকারের সেটাকে ডবল করেন, সামাজিক নিরাপত্তা এইসব জায়গাতেও বৃদ্ধি করেন। আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়ন হার নিম্নমুখী, বাস্তবায়নকারীর উপর বরাদ্দ কিন্তু ঊর্ধ্বমুখী। প্রশ্ন করতে হবে যে বাস্তবায়নকারীর উপর যে বরাদ্দের ঊর্ধ্বমুখী, সেটা তো আমরা আশা করছিলাম যে বাস্তবায়ন হার যেন বেড়ে যায়, কিন্তু উল্টা দিকে হচ্ছে। দুইটা প্রবৃদ্ধির চালকের উপর আমরা নির্ভরশীল, তৈরি পোশাক খাত এবং প্রবাসী আয়, এবং এগুলোরও বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষিতে হয়তো আরও বেশ কিছুদিন থাকবে, কিন্তু নতুন প্রবৃদ্ধির চালক প্রয়োজন। কিন্তু সেইখানে সেই জোরালো অর্থনৈতিক কৌশলগত চিন্তাগুলো দেখতে পাইনি বাজেটের মধ্যে। টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন সেনাপ্রধান করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে। 24 জুন থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। ওই দিনই তিনি জেনারেল পদে পদোন্নতি পাবেন এবং দায়িত্ব বুঝে নেবেন জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 24 জুন থেকে পরবর্তী 3 বছরের জন্য এস.এম. শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিক্স এরিয়া, পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেড সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেন। খুলনার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস.এম. শফিউদ্দিন 1983 সালের 23 ডিসেম্বর নবম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন পান। বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ছিল আজ। বাংলাদেশ সময় দুপুর 2:12 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত স্থায়ী ছিল এই সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গ্রিনল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও চীনে দৃশ্যমান হলেও বাংলাদেশ ও ভারতের কোথাও এ গ্রহণ দেখা যায়নি। সূর্য পৃথিবীর মাঝে চাঁদ চলে আসায় অন্ধকারে ঢাকা পড়ে সূর্য। তবে কেবল একটি বলয় দৃশ্যমান থাকায় এটি মহাজাগতিকভাবে রিং অফ ফায়ার নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা গেলেও গ্রিনল্যান্ড থেকে দেখা গেছে সর্বোচ্চ সূর্যগ্রহণ। তবে এটি ছিল আংশিক সূর্যগ্রহণ। 4 ডিসেম্বর হবে বছরের দ্বিতীয় এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন, এ অভিযান পরিকল্পনার অংশ। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য সাধারণ মানুষ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে হাসপাতালের কথা মনে পড়তেই চোখে ভেসে ওঠে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কথা। সাধারণ মানুষ অতিষ্ঠ দালালের দুর্বিষহ দৌরাত্মে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে রোগীর স্বজনদের হাত করে রোগী নিয়ে যায় নিম্নমানের হাসপাতালে। অসহায়ত্বের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এসব মধ্যস্বত্বভোগী। ঠিক আছে, আমি তো নতুন, আমি চিনি না, আপনি আমার ব্লাড টেস্টটা করে নিয়ে আসেন। হ্যাঁ, তারপরে বললো যে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে বেরিয়ে আনার পরে নাকি র্যাব ধরলো আমার। অপারেশন থিয়েটার সে আসে, বলছে আপনাদের রক্ত লাগবে, আমরা তো রক্তের গ্রুপ যাই না, তাই আমরা গ্রাম তো লোক নিয়ে আসছি। ঠিক আছে, আনার পরে আমরা রক্তের গ্রুপ মিলাইতেছি, আর একদিন মিলাইতেছি আর 3 জনের কাছে ডাক্তারের বাইরে খারাইতে, যে একদিন একদিন করে টেস্ট যদি মিলে তাহলে আমরা রোগীর লোক রাখবো, আর যে কোনো না মিলবে আমরা গ্রামে পাঠা দেবো। এই টাইমে মানে র্যাব বাহিনী ধরে নিয়ে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার হঠাৎ করেই ঢাকা মেডিকেলে হাজির র্যাবের ভ্রাম্যমাণ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালাল নির্মূল অভিযান চালিয়ে বেশ কয়েকজন কবজা করা হয়, সাজাও দেওয়া হয় কয়েকজনকে। কলেজের যে সেবা গ্রহণ বা হসপিটালের যে সেবা গ্রহণে যারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা প্রায় 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 24 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত চালানো হবে এমন অভিযান। আজকে যে অভিযান হলো, আমরাও কিন্তু এটার পার্ট, আপনারা দেখতেছেন, নাহলে তো আর আমরা থাকতাম না, আমরা পার্ট হিসেবে আছি। তবে আইনের জন্য আলাদা প্রশাসন আছে, ওনারা কাজ করতেছেন। আমরা তো হসপিটাল ম্যানেজমেন্টের একটা লিমিটেশনস থাকে, আমাদের তো আর প্রশাসনিক ক্ষমতা বা আইনি ক্ষমতা নাই। নিম্নমানের হাসপাতালেও অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমলাতন্ত্রের বিকল্প কেবলই শূন্যতা, আর এই শূন্যতা ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অডিটোরিয়ামে আয়োজিত বিবিএস গ্লোসারি শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী পরিসংখ্যান কর্মকর্তাদের বলেন, উপাত্ত সংগ্রহে ভয়ঙ্কর কোনো তথ্য পেলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্ভয়ে অবহিত করতে হবে। তথ্য উপাত্ত সংগ্রহে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কর্মীদের সাথে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন মন্ত্রী। 99% ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই বলে জানান মন্ত্রী। রাষ্ট্রীয় নিরাপত্তার কথা চিন্তা করে 1% তথ্য গোপন রাখার কথা জানান তিনি। কোনো তথ্য যদি পান যেটা ভয়ঙ্কর মনে হচ্ছে, ডোন্ট ফিল শাই, ব্রিং ইট টু দ্য নোটিস অফ ইউর অথরিটি। প্রাথমিকভাবে আপনার সচিবকে জানান, ডিজিকে জানান, ওনারা প্রয়োজনে আমাকে জানাবেন। আমি যদি মনে করি সরকার প্রধানকে জানাবার দরকার, জানাবো। কোনো কিছু লুকিয়ে রাখার প্রবণতা নট অ্যাকসেপ্টেবল। আমলাতন্ত্রকে আমরা প্রশংসা করেছি, নট কোনো তাদেরকে মাথায় তেল দেওয়ার জন্য নয়, দে আর নেসেসারি। আবার আজকে বলছি, অ্যাবসলিউটলি নেসেসারি, কারণ বিকল্প নেই। আমলাতন্ত্রের বিকল্প শূন্যতা, ভ্যাকুয়াম ইজ ডেঞ্জারাস। ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার হোসেন ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতারের পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গ্রেফতার 2 আসামি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান মোহাম্মদ দিদারুল আলম ও কর্মচারী মুজিবুর রহমান। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম চান্দগাঁও থানা এলাকায় গ্যাস সংযোগ ও নতুন রাইজার নির্মাণের সুযোগ দিয়েছেন। 2016 সালের 28 ফেব্রুয়ারি থেকে সরকারের নির্দেশনায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এদিকে তাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রাশেদ খান হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতের নির্দেশে প্রদীপকে কক্সবাজারে পাঠানো হয়েছে। গত বছরের 12 সেপ্টেম্বর থেকে প্রদীপ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিল। বৃহস্পতিবার সকাল 10টার দিকে তাকে কক্সবাজারে পাঠানো হয়। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ওই বছরের 5 আগস্ট কক্সবাজারের একটি আদালতে হত্যা মামলা করেন। সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত সহ 9 জনকে আসামি করা হয়। 2021-2022 অর্থ বছরে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এজন্য লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি BCI। উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আশাব্যঞ্জক হলেও বাস্তবায়নে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মনে করে সংগঠনটি। প্রবৃদ্ধি অর্জনে যে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তার দিক নির্দেশনা চায় BCI। মতিঝিলে BCI এর কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব জানান সংগঠনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, BCI মনে করে ব্যক্তির কর মুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা হওয়া উচিত, যা ভারতেও 5 লাখ রুপি। কোম্পানি শুধু কর ফাঁকি দেয় না, কর্মসংস্থান সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গি ধারণা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন BCI সভাপতি। মনির হোসেন কাসেমি ও হাবিবুল্লাহ মাহমুদ কাসেমির বহিষ্কারের মাধ্যমে বাড়িধারা মাদ্রাসা জমিয়াত ও হেফাজতের প্রভাব মুক্ত হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা সচিব মুফতি মকবুল হুসাইন। বৃহস্পতিবার দুপুরে বাড়িধারা মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মনির হোসেন কাসেমি ও হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি মাদ্রাসাটি জমিয়াতে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলামের অলিখিত অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। তারা দুজন মাদ্রাসায় সরকার বিরোধী বিভিন্ন চক্রান্তের জাল বুনত। ফলে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় এবং ছাত্র ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। সারা দেশে হেফাজত নেতাকর্মীদের বিক্ষোভ, সহিংস কর্মসূচির ইন্ধনদাতা মনির হোসেন কাসেমি গত 21 মে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। এছাড়া তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন মামলায় আসামি হিসেবে গ্রেফতার হওয়ার অভিযোগে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমিকেও মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে মজলিসে শুরা। জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মাসুদ আহমদকে ওনার অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা সমস্ত শিক্ষক মণ্ডলী মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে একমত আছি এবং শিক্ষা কার্যক্রমকে জোরদার করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। বিদেশে তৈরি টাইলস আমদানির ক্ষেত্রে ন্যূনতম ট্যারিফ মূল্য না কমিয়ে আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এটি কার্যকর হলে দেশীয় শিল্প রক্ষা পাবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তারা জানান, করোনার প্রভাবে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশীয় সিরামিক শিল্প। তাই এ খাত টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি জরুরি। দেশীয় সকল প্রকার টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সরকারের আরোপ করা সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাহেদি হাসান চৌধুরী সহ সংগঠনের নেতারা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। মৃত্যুর সাথে করোনা শনাক্ত বাড়ছে, সংক্রমিত 163 ইউপি নির্বাচন স্থগিত, টিকার অবাস্তব আশ্বাস বিভিন্ন দেশের। ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায় আহ্বান প্রধানমন্ত্রীর, 50টি মডেল মসজিদ উদ্বোধন। অদৃশ্য শত্রু করোনা, দৃশ্যমান বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের, সরকারের এক একজন ফ্যাসিবাদের এক একটি দোকান, বলেছেন মির্জা ফখরুল। নতুন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ জেনারেল পদোন্নতি সহ 3 বছরের দায়িত্ব নেবেন 24 জুন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।